Welcome to our 9th lecture of General Math Admission Program, 10 Minute School. So, গতবারের মতো গত ক্লাসে আমি ছিলাম আপনাদের সাথে স্বপ্নিল। এই ক্লাসে হচ্ছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকব। তো আজকে আমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিতের যে টপিকটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টোটাল তিনটা। প্রথমটা হচ্ছে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, এরপর হচ্ছে ইন্টারেস্ট বা সুদের অঙ্ক কিছু থাকে, এরপর হচ্ছে ওয়ার্ক ডান অ্যান্ড পাইপ সিস্টেম রিলেটেড প্রবলেম। তো ক্লাসটা শুরু করার আগে আমি বলে রাখি যে এই তিনটা টপিকই হচ্ছে আমরা ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত মোটামুটি সবগুলো পড়ে এসেছি। বাট আজকে হচ্ছে আমাদের ডিসকাশনের ইস্যুটা থাকবে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কী টাইপের ম্যাথ আসে, তার সাথে সাথে হচ্ছে আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির দরকার আছে কিনা, এখানে কিছু জিনিস আছে যেটা আমরা আগে জানতাম না, আজকে নতুন করে শিখব। এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে টাইমের একটা কনস্ট্রেইন্ট থাকে, তো এখানে যদি হচ্ছে আমাদের কোনো শর্টকাট মেথড থাকে ওই মেথডগুলো নিয়েও হচ্ছে আমরা ডিসকাশন করব। প্রথমে আসি ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। আসলে ইউনিটারি মেথড নিয়ে আলাদা করে হচ্ছে এরকম ডিসকাশন করার হচ্ছে কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইউনিটারি মেথডে আমাদের প্রশ্নে যে অ্যান্সারটা জানতে যাচ্ছে, আমাদের যে প্রথম লাইনটা লিখি ওই লাইনটার ডান পাশে হচ্ছে ওই স্টেটমেন্টটা থাকে। ফর এক্সাম্পল, এখানে বলা আছে কি প্রশ্নটাতে, ইফ 8 men ক্যান কাট ডাউন 28 trees ইন 1 day, বাংলা বললে হয় যে হচ্ছে 8 জন মানুষ মিলে একদিনে 28টা গাছ কেটে ফেলতে পারে। এবার প্রশ্ন বলা আছে হাউ মেনি ট্রিজ ক্যান 20 men কাট ডাউন ইন 1 day। এইবার 8 জনের জায়গায় যদি 20 জন হয় তাহলে একদিনে তারা কয়টা গাছ কাটতে পারে সেটা জানতে চেয়েছে। খেয়াল করে দেখেন এইখানে কোশ্চেনের আমাকে কি জানতে চেয়েছে, নাম্বার অফ ট্রিজ। তার মানে আমার প্রথম যে লাইনটা হবে, লাইনটার রাইট হ্যান্ড সাইড বা ডান পাশে থাকবে নাম্বার অফ ট্রিজ। তাহলে ডান সাইডে হচ্ছে আপনি নাম্বার অফ ট্রিজকে রেখে প্রথম লাইনটা সাজান, তাহলে কি হয় দেখেন তো, তাহলে হয় 8 জন মানুষ মিলে একদিনে, খেয়াল করেন তারা কিন্তু মাত্র একদিন কাজ করছে, একদিনে কয়টা গাছ কেটে ফেলতে পারে, 28টা গাছ, 28 ট্রিজ। এবার আসেন আমরা হচ্ছে ছোটবেলায় দেখেন, খেয়াল করে দেখেন, আর 8 জনের জায়গায় নিতাম একজন মানুষ যদি একদিন কাজ করতো, আগে হচ্ছে 8 জন মানুষ মিলে 28টা গাছ কাটতে পারতো। এইবার 8 জনের মধ্যে সে একা হয়ে গেছে। আচ্ছা, মানুষ যদি কমে যায় তাহলে সে কি বেশি কাজ করতে পারবে না কম কাজ করতে পারবে? অবশ্যই কম কাজ করতে পারবে একা একা। সেক্ষেত্রে কম হলে কি হবে, ভাগ হবে, বেশি হলে কি হয়, গুণ হয়। সো ভাগ যদি হয় 28 ডিভাইডেড বাই 8 ট্রিজ। এবার খেয়াল করে দেখেন, এবার প্রশ্নে জানতে চেয়েছি কি, এবার কিন্তু মানুষটা একা নাই, এখানে টোটাল মানুষ আছে কতজন, 20 জন। এবার 20 জন মানুষ মিলে সেম একদিনে কয়টা গাছ কাটতে পারবে? যেহেতু এখন আর সে একা নেই, এখন টোটাল মানুষ কত, 20 জন, তার মানে বেশি মানুষ চলে এসেছে, বেশি মানুষ বেশি গাছ কাটতে পারবে, এই কারণে জিনিসটা হয়ে যাবে গুণ, মাল্টিপ্লাইড বাই 20 ট্রিজ। এবার খেয়াল করেন আমরা যদি হচ্ছে সিম্পলিফাই করি, এটাকে হচ্ছে একটু কাটাকাটি করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 4 দিয়ে কাটলে হয় 4 5 20, 4 দুগুণে 8, 14 দুগুণে 28, আর 5 14 70, 70। ওকে, সো আমার 20 জন মানুষ মিলে একদিনে কয়টা গাছ কাটতে পারে, টোটাল 70টা গাছ কাটতে পারে। ওকে, এটা হচ্ছে আমরা ছোটবেলায় যেভাবে করতাম। একটু পরে আমরা হচ্ছে এই টাইপের হচ্ছে এইভাবে ম্যাথগুলো করব না, আমরা হচ্ছে একটু শর্টকাটে ম্যাথগুলো করব। আচ্ছা, তারপরও হচ্ছে আমি সেকেন্ড আরেকটা হচ্ছে জিনিস আপনাদের এক্সাম্পল দেখাতে চাচ্ছি যে আপনারা কোন জায়গাটাতে ভুল করেন। সেটা হচ্ছে দেখেন, এটাকে কিন্তু আগের ম্যাথের মতোই, এখানে কোনো কমপ্লিকেশন নেই, যে 16 জন মানুষ মিলে 16 men ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 6 days। 16 জন মানুষ মিলে একটা কাজ 6 দিনে করে ফেলতে পারে। ওকে, ডান। এবার বলছে হাউ মেনি men ইজ নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 4 days। আচ্ছা, কতজন মানুষ দরকার ওই সেম কাজটা 4 দিনে করার জন্য? খেয়াল করে দেখেন এখানে আমাকে প্রশ্নে কি জানতে চাইছে, হাউ মেনি men আর নিডেড। ওকে, আচ্ছা, ওকে, সো যেহেতু মানুষকে জানতে চেয়েছে, তাহলে আমরা কোন পাশে রাখবো, লাইনটা ডান পাশে রাখবো হচ্ছে নাম্বার অফ পিপল বা মেন। তাহলে খেয়াল করে তো, তাহলে আমি প্রথম লাইনটা সাজাই যে 6 দিনে 6 days-এ একটা কাজ করতে মানুষ লাগে কতজন, 16 জন মানুষ লাগবে, 16 men।
ওকে, এইবার খেয়াল করে দেখেন, আগে ডেডলাইন ছিল 6 দিনের মধ্যে ওই প্রজেক্টের কাজটা শেষ করে ফেলতে হবে। এবার গভর্নমেন্ট এসে আপনাকে বলছে না না না, এত সময় তো দেওয়া যাবে না, আপনারা এই কাজটা একদিনে কমপ্লিট করেন। আচ্ছা খেয়াল করে দেখেন তো, যদি একদিনে কমপ্লিট করতে হয়, আগে 6 দিন ডেডলাইন ছিল, এখন মাত্র একদিনে এই কাজটা কমপ্লিট করতে বলছে, তাহলে মানুষ বেশি লাগবে না কম লাগবে? মানুষ বেশি লাগবে। মানুষ বেশি লাগলে কি হয়? গুণ হয়। সো এইটা কিন্তু আর ভাগ হবে না, এটা হয়ে যাবে গুণ। বাট আমি যখন ক্লাস নিতাম তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখতাম যে ওরা ভাগ করে দিত। ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে আমাদের ওইটাই মুখস্থ ছিল, যে কেন ভাগ হচ্ছে, কেন গুণ হচ্ছে, এটা কিন্তু আমাদের মাথায় ছিল না। তো এই জিনিসটা হচ্ছে আমরা শিখলাম যে মানুষ যদি বেশি লাগে তাহলে গুণ হয়, মানুষ যদি কম লাগে সেক্ষেত্রে হয়ে যাবে ভাগ। তো এই জিনিসটা হচ্ছে আমাদের খুব কেয়ারফুলি দেখতে হবে যে বেশি লাগছে না কম লাগছে। একইভাবে এখন গভর্নমেন্ট এসে বলছে যে আচ্ছা তোমাদের তো একদিনে কাজটা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, এবার আমি এই কাজ করি, সমস্যা নেই, তোমাদের একদিনে কাজটা করার দরকার নেই, তোমরা হচ্ছে এই কাজটা করতে 4 দিন নাও, তোমাদের হচ্ছে টাইম আমি এক্সটেন্ড করে দিলাম। এখন খেয়াল করে দেখেন তো, গভর্নমেন্ট যদি টাইম এক্সটেন্ড করে দেয়, প্রজেক্টের টাইম যদি বেড়ে যায়, এবার হচ্ছে মানুষ কম হলেও চলবে না, কম হলেও চলবে। যদি মানুষ কম লাগে তাহলে কি হয়, সেটা হয়ে যাবে ভাগ। সো এখানে কতজন লাগবে? 4 4 16, 4 6 24, তাহলে 24 জন মানুষ মিলে ওই কাজটা 4 দিনে করে ফেলতে পারবে। ডান। আচ্ছা এবার আসি যে একটা ম্যাথ, সেখানে বলছে ইট টেকস 5 days for 6 men working 8 hours a day to complete 1 unit of work। মানে একটা কাজ, একটা ইউনিট অফ কাজ করতে 6 জন মানুষের, তারা প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে সেক্ষেত্রে তাদের 5 দিন সময় লাগবে। এবার বলছে হাউ মেনি ডেজ আর নিডেড ফর 4 men working 5 hours a day to do the same job। এখন 4 জন মানুষ মিলে প্রত্যেক দিন যদি তারা 5 ঘন্টা করে কাজ করে, তাহলে সেম কাজটা করতে কতদিন সময় লাগবে? ওকে, খেয়াল করে দেখেন, এই ম্যাথটা আমরা হচ্ছে টোটাল 2 ভাবে করবো। একটা হচ্ছে ব্রডকাটে, একটু আগে যেভাবে করলাম, আরেকটা হচ্ছে আমাদের একটা শর্টকাট মেথড আমরা হচ্ছে ফর্মুলেট করব, সেটা হচ্ছে এমএইচডি মেথড, সেটাতে আমরা আসছি। ওকে, সো আমাকে এখানে কি জানতে চাইছে? হাউ মেনি ডেজ আর নিডেড, দিনের সংখ্যা। আচ্ছা তাহলে নাম্বার অফ ডেজকে রাইট হ্যান্ড সাইড বা ডান পাশে রেখে প্রথম লাইনটার সাথে, প্রথম লাইনটা কি হবে? তাহলে প্রথম লাইনটা হবে 6 জন মানুষ 6 men, তারা প্রত্যেক দিন কত ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা করে কাজ করে, 8 hours a day। সো সেক্ষেত্রে ওই কাজটা কমপ্লিট করতে তাদের কতদিন সময় লাগবে? 5 দিন, 5 days। ডেজকে কেন রাইট হ্যান্ড সাইডে রাখলাম? কারণ এখানে নাম্বার অফ ডেজ চেয়েছে। ওকে, এইবার মানুষ খেয়াল করে দেখেন তো কতজন মানুষ হচ্ছে, এবার 4 জন, এবং তারা প্রত্যেকদিন কত ঘন্টা করে কাজ করে? 5 ঘন্টা করে কাজ করে। ওকে, একটা জিনিস খেয়াল রাখেন, আমাদের হচ্ছে এখন এক এক করে বের করতে হবে। আগে 6 জন মানুষের একটা কাজ করতে 5 দিন সময় লাগতো, এইবার একটা মানুষ একা একা কাজ করতেছে। কমন সেন্স কি বলে? একটা মানুষ যদি একা একা কাজ করে, দিন বেশি লাগবে না কম লাগবে? দিন বেশি লাগবে। বেশি হলে কি হয়ে যাবে? 5 × 6 গুণ হয়ে যাবে। এইবার আগে লোকেরা প্রত্যেক দিন 8 ঘন্টা করে পড়াশোনা করতো। আচ্ছা এইবার তারা মাত্র 1 ঘন্টা করে পড়াশোনা করে। এখন বলেন তো কমন সেন্স কি বলতেছে? আগে হচ্ছে তারা 8 ঘন্টা করে কাজ করতো, এইবার মাত্র তারা দিনে 1 ঘন্টা করে কাজ করে, তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? দিন বেশি লাগবে, কারণ প্রত্যেকদিন তারা কম করে কাজ করতেছে। সো বেশি হয়ে যাবে কি? গুণ 8 days। সো একজন মানুষের সে যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে তার এতদিন সময় লাগে। এবার প্রশ্নে বলা হচ্ছে কিন্তু মানুষ কিন্তু একজন না, মানুষ হয়ে গেছে 4 জন। ওকে, এবার যে লোকটা একা একা কাজ করতো, এবার সে একা একা কাজ করতেছে না, এবার টোটাল 4 জন, মানে মানুষ বেড়ে গেছে। এখন জনবল যদি বেড়ে যায়, খেয়াল করে দেখেন, তাহলে কি আমার দিন বেশি লাগে না কম লাগে? জনবল যদি বেড়ে যায় তাহলে আমার দিন কম লাগবে, কম হলে কি হবে? ভাগ হয়ে যাবে, ডিভিশন হবে। ওকে, এইবার তারা হচ্ছে আগে কাজ করতো প্রত্যেকদিন 1 ঘন্টা করে, এইবার তারা একটু কর্মঠ হয়ে গেছে, এবার হচ্ছে তারা প্রত্যেকদিন 5 ঘন্টা করে কাজ করতেছে।
তাহলে প্রত্যেক দিন যদি তারা বেশি বেশি করে কাজ করে তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, কারণ আগে প্রত্যেক দিন 1 ঘন্টা করে কাজ করতে, এবার প্রত্যেক দিন 5 ঘন্টা করে কাজ করতেছে। যদি 5 ঘন্টা করে কাজ করে প্রত্যেক দিন বেশি বেশি কাজ করে তাহলে কম লাগবে, এই জন্য হয়ে যাবে ভাগ। সো খেয়াল করে দেখেন আমার আনসার হবে 12 days। ওকে, এবার আসি এই সেম ম্যাথটাই আমরা একটু ডিফারেন্টভাবে সলভ করব এবং মেথডটার নাম হচ্ছে এমএইচটি মেথড। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন এম বলতে বোঝাচ্ছে নাম্বার অফ পিপল, নাম্বার অফ পিপল। এইচ বলতে বোঝায় নাম্বার অফ আওয়ার্স, এটা আসলে হচ্ছে পার ডেতে হচ্ছে সে কত সময় করে কাজ করতেছে। এটা হচ্ছে প্রত্যেক দিন সে আওয়ারেও কাজ করতে পারে, সেকেন্ডেও কাজ করতে পারে, মিনিটে কাজ করতে পারে। ওকে, এটা হচ্ছে ইউনিট অফ টাইম। ওকে, আর ডিতে হচ্ছে নাম্বার অফ ডেজ, কত দিন কাজ হচ্ছে। আর ডব্লিউতে বোঝাচ্ছে ইউনিট অফ ওয়ার্ক, কাজের পরিমাণ। অনেক সময় হচ্ছে প্রশ্নেতে যেটা থাকে কাজের পরিমাণ দেয়া থাকে না, সেই ক্ষেত্রে আমরা কাজের পরিমাণ এক বা সম্পূর্ণ অংশ ধরে নিই। ওকে, খেয়াল করে দেখেন এই সেম ম্যাথটাই হচ্ছে আমরা সলভ করতেছি। সো ফর্মুলাটা যদি আমরা খেয়াল করি, ফর্মুলাতে আমরা লিখছিলাম M1H1 D1, আচ্ছা, ডিভাইডেড বাই W1। ওকে, সো আমরা যদি একটা রেশিও করি, রেশিওতে আমরা ওপরে যদি রাখি নাম্বার অফ পিপল, খেয়াল করে দেখেন আমরা এটা বলছিলাম নাম্বার অফ পিপল, ইউনিট অফ টাইম, পার ডেতে আমরা কতক্ষণ কাজ করতেছি, এটা আওয়ারও হতে পারে, মানে এইচ বলতে শুধু নেসেসারিলি আওয়ার বোঝাচ্ছে এরকম না, আওয়ারও হতে পারে, মিনিটও হতে পারে, সেকেন্ডও হতে পারে। ওকে, জি দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ ডেজ, ডব্লিউ দিয়ে বোঝাচ্ছে ইউনিট অফ ওয়ার্ক। ওকে, সো প্রথম যে আমার লাইনটা দেয়া থাকবে, এই লাইনে যদি আমি ইনফরমেশনগুলো এইভাবে সাজাই তাহলে সেকেন্ড লাইনে যে হচ্ছে আমার যে ইনফরমেশনটা দেয়া থাকবে সেটার রেশিও সমান হবে। এটা হচ্ছে সেকেন্ড লাইনের মানুষ, সেকেন্ড লাইনের ইউনিট অফ টাইম, সেকেন্ড লাইনের নাম্বার অফ ডেজ, আর হচ্ছে সেকেন্ড লাইনের ইউনিট অফ ওয়ার্ক। ওকে, যদি একটু কমপ্লিকেটেড মনে হয় আমরা হচ্ছে এই এক্সাম্পলটা দিয়ে হচ্ছে সলভ করি, আশা করি হচ্ছে কোনো কোশ্চেন থাকবে না। ওকে, প্রথমে বলছে যে এইখানে মানুষ কতজন, প্রথম লাইনে বলছে সেখানে 6 জন মানুষ কাজ করে। সো এম এর ভ্যালু হয়ে গেছে 6। ওকে, এবার এইচ দিয়ে বোঝাচ্ছে কি, এইচ এ হচ্ছে প্রত্যেক দিন তারা কতক্ষণ ধরে কাজ করে, ইউনিট অফ টাইম। দেখেন এখানে এইচ দিয়ে বোঝাচ্ছে কত, তারা প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করতো, সো এইখানে 8 হবে। এবার নাম্বার অফ ডেজ, নাম্বার অফ ডেজ হচ্ছে তারা টোটাল কতদিন কাজ করছিল, 6 জন মানুষ প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করছে, তাদের সময় লেগেছে 5 দিন, সো নাম্বার অফ ডেজ হচ্ছে 5। এবার আমাকে বলেন তো এখানে কাজের পরিমাণ কত, এখানে কাজের পরিমাণ হচ্ছে 1, কারণ এখানে এক বা সম্পূর্ণ অংশ কাজ কমপ্লিট হয়েছে। এবার সেকেন্ড লাইনটাতে আসে, আমাকে বলছে যে সেকেন্ড লাইনে মানুষ কতজন, 4 জন, সো M2 এর ভ্যালু হয়ে যাবে 4। ওকে, তারা প্রত্যেক দিন কত ঘন্টা করে কাজ করতো, প্রত্যেক দিন তারা হচ্ছে 5 ঘন্টা করে কাজ করতো, সো H এর ভ্যালু 5। এবার আসেন দেখেন তো নাম্বার অফ ডেজ, কত দিন লাগবে, প্রশ্নে কি বলা আছে কত দিন লাগবে, না বলা নাই। আচ্ছা, সেটাকেই আমার বের করতে হবে। সো D2 এইটাই হচ্ছে আমার আনসার, এটাকে আমাকে বের করতে হবে। ওকে, এইখানে দেখেন তো কাজের পরিমাণ কত, এখানে কাজের পরিমাণ প্রশ্নে বলা আছে সেম কাজটাই, মানে ওই যে 1 ইউনিট অফ ওয়ার্ক ওইটাই। ওকে, সো নিচে হয়ে যাবে 1। এবার ডি কে এক পাশে রেখে আমার অ্যান্সারটা দেখেন D2 এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা যেটা করব, D2 কে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকিগুলো যা আছে, রাইট হ্যান্ড সাইডে রেখে বাকিগুলো যা আছে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, এবং 4 আর 5 গুণাকারে আছে এখানে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। সো 6 মাল্টিপ্লাইড বাই 8 মাল্টিপ্লাইড বাই 5 ডিভাইডেড বাই, খেয়াল করে দেখেন 4 মাল্টিপ্লাইড বাই 5, সো 5 5 ভাগ হয়ে গেল 2, 6 দুগুণে 12, সো D2 এর ভ্যালু হচ্ছে 2। সো আমরা যেটা করব যে পরীক্ষার খাতায় আমরা যখন ড্রাফট করব তখন এই 2টা লাইন হচ্ছে আমাদের লিখলেই হয়ে যাবে। দেখেন আমাদের আগের সলিউশনও কিন্তু হচ্ছে 12 দিন এসেছে, এবং এই সলিউশনে কিন্তু আমরা হচ্ছে 12 দিন পেয়ে গিয়েছি। সো আপনি যে মেথডেই সলভ করেন না কেন কোনো প্রবলেম নাই, 2টা ক্ষেত্রেই হচ্ছে আমাদের আনসার সেম আসবে। সো কারেক্ট আনসার ইজ অপশন এ, 12 days। ওকে, এবার ঠিক সেম MHD মেথড দিয়ে আমরা হচ্ছে পরের ম্যাথগুলা সলভ করে ফেলব। ওকে,
এই ম্যাথটা দেখে আপনাদের হচ্ছে অনেক ভয় লাগতে পারে, কারণ এখানে হচ্ছে কোনো ভ্যালু ওইভাবে দেওয়া নাই, সেগুলো সবগুলোই ভেরিয়েবল ধরা আছে। যেমন মানুষ কতজন, এখানে রাইসের পরিমাণ কত সেটাও বলা নাই, নাম্বার অফ ডেইজের পরিমাণ কত সেটাও বলা নাই। ওকে, সো ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা হচ্ছে যে মেথডে শিখেছিলাম সেই মেথডটা এখানে অ্যাপ্লাই করব। মেথডটা কি ছিল? MHD, সেটা হচ্ছে M1H1D1 ডিভাইডেড বাই W1 is equal to M2H2D2 divided by W2. ওকে, তো খেয়াল করে দেখেন, প্রথমে বলছে কি P সংখ্যক লোক, P number of people can live on X kg of rice, X kg of rice খেয়ে বেঁচে থাকতে পারে কতদিন? সেটা হচ্ছে D দিন, নাম্বার অফ D days। এবার প্রশ্ন বলছে এখন যদি ওই জাহাজে P মানুষজন না থেকে Q মানুষজন থাকে, Q সংখ্যক লোক থাকে এবং চালের পরিমাণ X কেজি না থেকে Y কেজি থাকে, তাহলে তারা ওইখানে কতদিন সার্ভাইভ করতে পারবে? আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমরা প্রথম লাইনটার দিকে তাকাই। প্রথম লাইনটাতে খেয়াল করে দেখেন নাম্বার অফ পিপল কতজন? P জন, এখানে P সংখ্যক লোক আছে। ওকে, এবার H দিয়ে যেন আমি কি বোঝাচ্ছিলাম? H দিয়ে বোঝাচ্ছিলাম হচ্ছে প্রত্যেক দিন তারা কি পরিমাণ কাজ করছে। খেয়াল করে দেখেন এখানে কোনো জায়গায় বলা নাই তারা প্রত্যেক দিন কত ঘন্টা করে রাইস খায়। ওকে, সো এরকম হতে পারে যে হচ্ছে আপনার যেই এখানে তিনটা ভেরিয়েবল, 1 2 3, তিনটার মধ্যে তিনটা নাই থাকতে পারে, যে কোনো দুইটা থাকতে পারে। সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো দরকার নাই। এখানে যেহেতু কোনো জায়গায় প্রত্যেক দিন কত ঘন্টা করে কাজ হচ্ছে সেটা বলা নাই, সেটা আমরা হচ্ছে বাদ দিয়ে দিতে পারবো, কোনো দরকার নাই। ওকে, সো এবার আসি আমরা নাম্বার অফ ডেইজ। দেখেন তো তারা কত দিন বেঁচে থাকতে পারছে? তারা বেঁচে থাকতে পারছে D দিন। সো D1 এর ভ্যালু হচ্ছে D। ওকে ফাইন। আচ্ছা, এবার আসি কাজের পরিমাণ। খেয়াল করে দেখেন ওই মানুষজনের রাইস খাওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না। আচ্ছা, তাহলে তাদের কাজের পরিমাণ কি হবে? তাদের কাজের পরিমাণ হবে X কেজি। ওকে, তখন তাদের কাজে একটাই, সেটা হচ্ছে খাওয়া দাওয়া করা। ওকে ডান। এবার আসি পরেরটাতে। সেকেন্ড লাইনে বলা আছে এখানে মানুষ কতজন? সেখানে মানুষ হচ্ছে Q জন মানুষ। ওকে ফাইন। আচ্ছা, এবার আসি নাম্বার অফ ডেইজ কত? প্রশ্নে দেখুন এইটাই হচ্ছে আপনার কাছে জানতে চাইছে, নাম্বার অফ ডেইজ কত, হাউ মেনি ডেজ। আপনি জানেন না, সো D2 আমরা ধরে রাখবো। আচ্ছা, এইবার কাজের পরিমাণ কত? এবার কাজের পরিমাণ তাদের কাছে কিন্তু রাইস X কেজি নাই, এবার রাইস হয়ে গেছে কত কেজি? Y কেজি। Y কেজি তাদের খেয়ে শেষ করতে হবে। সো আমার কাজের পরিমাণ হচ্ছে Y। এবার খেয়াল করে দেখেন তো আমার প্রশ্নের অ্যান্সার কি বের করতে হবে? হাউ মেনি ডেজ। তার মানে হচ্ছে D2 এর ভ্যালু বের করব। D2 এর ভ্যালু বের করার জন্য D2 কে রাইট হ্যান্ড সাইডে রাখবো, আর বাদ বাকি যা আছে সবগুলা হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডে বাম পাশে নিয়ে যাব। ওকে, সো এটাকে বলা যায় P ইন্টু D ইন্টু, দেখেন Y এখানে ভাগ আকারে আছে, এই পাশে হলে গুণ হয়ে যাবে। ওকে, এবার এখানে X ছিল মাল্টিপ্লাইড বাই Q, এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এবার আমরা একটু অপশনে চেক করে দেখব কোনটা হয়। দেখেন খেয়াল করে দেখেন অপশন এ আর এইটা সেম জিনিসই, মানে একটু ঘুরায় লেখছে, সেটা হচ্ছে DPY। দেখেন DPY ডিভাইডেড বাই QX, এটাই হচ্ছে আমার আনসার। সো কারেক্ট আনসার ইজ অপশন এ। ওকে, এবার আমরা একটা লাস্ট হচ্ছে ইউনিটারি মেথড থেকে প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে বলা আছে 2 টাইপিস্ট ক্যান টাইপ 2 পেজেস ইন 2 মিনিটস। দুইজন টাইপিস্টকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আপনারা 2টা পেজ টাইপ করেন। খেয়াল করে দেখা গেছে তাদের হচ্ছে টোটাল সময় লাগছে 2 মিনিট। ওকে, এবার প্রশ্ন বলা আছে হাউ মেনি টাইপিস্টস আর নিডেড, কতজন টাইপিস্ট দরকার টু টাইপ 18 পেজেস ইন 6 মিনিটস। 6 মিনিটে তাদের সময় দেওয়া আছে। এবার তাদের বলা আছে যে হচ্ছে 18 পেজ টাইপ করতে হবে, তাহলে কতজন টাইপিস্ট দরকার? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে MHD মেথড যেটা ছিল সেটা আমরা ফর্মুলাটা মাথায় রাখবো। M1H1D1 divided by W1 is equal to M2H2D2 divided by W2.
ওকে, খেয়াল করে দেখেন তাহলে প্রথম লাইনে মানুষ কতজন? 2 জন। ওকে, তারা কত সময় ধরে কাজ করছে? দেখেন 2 মিনিট ধরে সময় কাজ করছে। ওকে, এখানে নাম্বার অফ ডেজ কি দেওয়া আছে? কোনো জায়গায় বলা নাই কত দিন। ওকে, সো আমরা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারি। আমরা একটু আগে দেখলাম না যে হচ্ছে 3টার মধ্যে 3টাই হতে হবে এরকম নাই, 2টা হলেও যে কোনো 2টা হলেও এটা অ্যান্সার করা সম্ভব। ওকে, এইবার তাদের কাজের পরিমাণ কত? 2 পেজ টাইপ করতে হবে, 2। এবার সেকেন্ড লাইনে আসি। সেকেন্ড লাইনে বলছে হাউ মেনি টাইপিস্ট, তার মানে মানুষ কতজন সেটা আমার জানা নাই, সেটাই হচ্ছে আবার আনসার বের করতে হবে। ওকে, তারা প্রত্যেকদিন কত মিনিট করে টাইপ করে? দেখেন 6 মিনিট করে টাইপ করতেছে। নাম্বার অফ ডেজ দরকার নাই, কারণ আমার প্রশ্নে নাম্বার অফ ডেজ নাই। আচ্ছা, এইবার কাজের পরিমাণ কত? 18 পেজ, সো 18। সো আমার অ্যান্সার বের করতে হবে কি? নাম্বার অফ টাইপিস্ট M2, সেটার অ্যান্সার। সো M2 কে এক পাশে রাখবো, বাদ বাকিগুলা অন্য পাশে নিয়ে যাব। সো এটা কাটাকাটি করলে কাটাকাটি হয়ে যায়, 2 মাল্টিপ্লাইড বাই 3 6 18। 3 এখানে ভাগাকারে আছে, এই পাশে হয়ে লেগে যাবে গুণ। সো M2 ইজ ইকুয়াল টু 6। সো অ্যান্সার হবে অপশন বি, অপশন বি। সো ইউনিটারি মেথড থেকে জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে আমাকে আনসার যেটা আনসার চাচ্ছে সেটা হচ্ছে আমরা ডান পাশে রাখি। তো এটা হচ্ছে টোটাল 2 ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে ব্রডকাটে, যেটা হচ্ছে আমরা ছোটবেলায় করছি, আরেকটা হচ্ছে MHT মেথড। M দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ পিপল, H দিয়ে বোঝাচ্ছে ইউনিট অফ টাইম, মানে হচ্ছে প্রত্যেকদিন তারা কতক্ষণ ধরে কাজ করছে, D হচ্ছে নাম্বার অফ ডেজ, অ্যান্ড W দিয়ে বোঝাচ্ছে ইউনিট অফ ওয়ার্ক, কাজের পরিমাণ, মানে অ্যামাউন্ট অফ ওয়ার্ক আর কি। সো এবার আমরা হচ্ছে যে টপিকটাতে ফিরে যাব, সেটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদের অঙ্ক। এবং ইন্টারেস্ট থেকে নর্মালি হচ্ছে আমরা বিগত বছর প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি, মোটামুটি ভালোই প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, সো ইন্টারেস্ট বা সুদ, এই ম্যাথগুলো হচ্ছে আমরা ছোটবেলায় করেছি, সুদ কষার ম্যাথ। ওকে, তো আজকে যেটা দেখবো যে হচ্ছে 2 টাইপের সুদ নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট। এবং আমরা হচ্ছে যারা কিনা HSC-তে ফাইন্যান্স করেছি তাদের জন্য হচ্ছে আরেকটু ইজিয়ার হবে বোঝা। সো ইন্টারেস্ট বেসিক্যালি হচ্ছে 2টা পার্টে হচ্ছে আমরা ডিভাইড করে ফেলতে পারি। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, বাংলাতে আমরা যেটা বলতাম, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। ওকে, সো খেয়াল করে দেখেন এই 2টা সুদের মধ্যে পার্থক্য কি? 2টা সুদের মধ্যে পার্থক্য হচ্ছে সিম্পল ইন্টারেস্টে এইটা ইন্টারেস্ট প্রত্যেক বছরে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল টাকার উপর ক্যালকুলেট হয়। মানে আপনি ব্যাংকে শুরুতে যে টাকাটা জমা রাখছিলেন ঠিক সেই টাকাটার উপরই হচ্ছে প্রত্যেক বছর সুদ ক্যালকুলেট হবে। এই কারণে খেয়াল করে দেখবেন, যেহেতু আপনি শুরুতে যে টাকাটা জমা রেখেছিলেন সেটা চেঞ্জ করা পসিবল না, এই কারণে প্রত্যেক বছরও কিন্তু সুদের পরিমাণ সেম থাকে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করে দেখেন। ধরেন আপনি ব্র্যাক ব্যাংকে গেলেন। ওকে, সো ব্র্যাক ব্যাংকে আপনি রাখলেন 1000 টাকা, 1000 টাকা, সেটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, প্রিন্সিপাল। এবার ব্র্যাক ব্যাংকের লোক আপনাকে বলছে যে ভাইয়া আপনি আমাদের এখানে টাকা রাখেন, আমি আপনাকে প্রত্যেক বছরে 10% করে সুদ দেব। এবং আপনি আবার জিজ্ঞাসা করলেন, আপনি যেহেতু হচ্ছে ম্যাথে অলরেডি লেকচারটা করছেন, আপনি জিজ্ঞাসা করছেন ভাই আপনি আমাকে সরল সুদ দেবেন নাকি চক্রবৃদ্ধি সুদ দেবেন, সিম্পল নাকি কম্পাউন্ডিং? সো ওই লোকটা বললো যে আমি আপনাকে সিম্পল ইন্টারেস্ট দেব এবং সেটার রেট হচ্ছে 10%, প্রত্যেক বছরে 10% করে দেব। ওকে, তাহলে খেয়াল করে দেখেন তো, একদম শুরুর বছরে, প্রথম বছরে আপনি ব্যাংকে বিগিনিং ব্যালেন্স ছিল কত? প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা, সেটা হচ্ছে 1000 টাকা। ওকে, যেহেতু আপনাকে 10% ইন্টারেস্ট দেবে, তাহলে 1000 টাকার 10% হচ্ছে 100 টাকা। তাহলে বছর শেষে গিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা দেখাবে? আপনার অ্যাকাউন্টে জমা দেখাবে 1100 টাকা। ওকে, সেকেন্ড ইয়ারে আপনার দ্বিতীয় বছরের শুরুতে আপনার অ্যাকাউন্টে কিন্তু 1100 টাকা পড়েছিল, 1100 টাকা পড়েছিল। এইবার ইন্টারেস্ট যেটা চার্জ হবে 10%, সেটা কিন্তু 1100 টাকার ওপর চার্জ হবে না। আমি বলছিলাম কি, সিম্পল ইন্টারেস্ট সবসময় ক্যালকুলেট করা হয় কিসের ওপর? প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল টাকার ওপর। খেয়াল করে দেখেন, আপনি কিন্তু ব্যাংকে টাকা জমা রাখছিলেন কত শুরুতে? 1000 টাকা। ওই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা, ওই প্রিন্সিপাল অ্যামাউন্টের ওপরই সবসময় ক্যালকুলেট হবে। তার মানে সেকেন্ড ইয়ারেও আপনার এই 1000 টাকার ওপর, তার মানে 100 টাকা ইন্টারেস্ট পাবেন। থার্ড ইয়ারেও
আপনি 1000 টাকার উপর 10%, তার মানে 100 টাকা ইন্টারেস্ট পাবেন। তাহলে সেকেন্ড ইয়ারে হচ্ছে আপনার শেষে 1200 টাকা হচ্ছে আপনার ছিল ব্যালেন্স, থার্ড ইয়ার শুরু করলেন 1200 টাকা দিয়ে, এবং হচ্ছে 1300 টাকা হচ্ছে আপনার এন্ডিং ব্যালেন্স। ওকে, সো খেয়াল করে দেখেন এইবার কম্পাউন্ডিং ইন্টারেস্ট তাহলে কি বোঝায়। কম্পাউন্ডিং ইন্টারেস্টে আপনার প্রত্যেক বছর অ্যাকাউন্টের শুরুতে যে ব্যালেন্সটা থাকে, প্রত্যেক বছর দেখেন আপনি কিন্তু জমা হতে থাকে, ইন্টারেস্টগুলো জমা হতে থাকে। তো প্রত্যেক বছর হচ্ছে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকে বিগিনিং সময়, সেইটার উপর হচ্ছে আপনার ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে। আমি একইভাবে হচ্ছে এবার বলছিলাম যে হচ্ছে আপনি হচ্ছে আরেকটা ব্যাংকে গেলেন, ধরেন আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে গেলেন, একইভাবে আপনার পকেটে হচ্ছে 1000 টাকা ছিল। এবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আপনাকে বলছে যে ভাইয়া আমি আপনাকে ইন্টারেস্ট দেব, বাট এই ইন্টারেস্টটা ব্র্যাক ব্যাংকের মতো না, আমাদের ইন্টারেস্ট রেটটা হচ্ছে 10%, ঠিকই আছে, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাকে কম্পাউন্ডিং ইন্টারেস্ট ধরে হিসাব করে আপনাকে টাকাটা দেব। ওকে, এবার খেয়াল করে দেখি তো তাহলে হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট রেটের সাথে হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটে আসলে আমি বেশি পাচ্ছি না কম পাচ্ছি। শুরুতে আপনি কত টাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জমা দিচ্ছেন? 1000 টাকা। ওকে, 10% সুদ, মানে 1000 টাকার উপর 10% সুদ, তার মানে 100 টাকা সুদ পেলেন। তো এইবার এন্ডিং ব্যালেন্স হচ্ছে বছর শেষে হচ্ছে আপনার 1100 টাকা। ওকে ফাইন, আগের মতোই। এবার সেকেন্ড ইয়ারে খেয়াল করে দেখেন, সেকেন্ড ইয়ারের শুরুতে আপনার কিন্তু অ্যাকাউন্টে 1100 টাকা পড়েছিল। ওকে, এইবার যে আমি ইন্টারেস্ট চার্জ করব, এই ইন্টারেস্ট কিন্তু আমি প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর চার্জ করব না, কেননা এইবার এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময়ই প্রত্যেক বছরের বিগিনিং ব্যালেন্সের উপর ক্যালকুলেট হয়। তার মানে এই 1100 টাকার উপর ক্যালকুলেট হবে। 1100 টাকার উপর যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে? 110 টাকা। ওকে, 110 টাকা যদি হয় তাহলে 1210 টাকা হচ্ছে আপনার এন্ডিং ব্যালেন্স। এবার একইভাবে যদি আমি আসি, 1210 টাকা হচ্ছে আপনার থার্ড ইয়ারের শুরুতে ব্যালেন্স থাকবে। আচ্ছা, থার্ড ইয়ারের শুরুতে যদি হচ্ছে 1210 টাকা ব্যালেন্স থাকে, 10% ইন্টারেস্ট আপনি পাচ্ছেন, তার মানে 121 টাকা পাচ্ছেন। তাহলে থার্ড ইয়ার শেষে আপনার ব্যালেন্স হবে কত? 331, তার মানে হচ্ছে 1331 টাকা। খেয়াল করে দেখেন, আগের যখন আমি হচ্ছে দেখছিলাম সেটা হচ্ছে 1300 টাকা ছিল আমার টোটাল অ্যামাউন্ট, আর কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু আমি বেশি পাচ্ছি, সেটা হচ্ছে 1331 টাকা, 31 টাকা বেশি পাচ্ছি। এর কারণটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে দেখেন প্রত্যেক বছরই কিন্তু ইন্টারেস্টটা সেম ছিল, আর কম্পাউন্ড ইন্টারেস্টে প্রত্যেক বছর ইন্টারেস্ট বাড়ছে, কারণ আপনার কিন্তু সুদগুলা জমা হয়ে সুদের উপর সুদ চার্জ হচ্ছে। ওকে, সো এবার আসি আমরা একটু ফর্মুলাতে ফিরে যাই। আমরা আমাদের পরীক্ষায় যদি হচ্ছে ম্যাথ আসে তাহলে কিভাবে সলভ করব। আচ্ছা, সিম্পল ইন্টারেস্টের জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে I = PNR। আই বলতে বোঝাচ্ছে ইন্টারেস্টের অ্যামাউন্ট বা সুদের পরিমাণ, পি দিয়ে বোঝায় প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল টাকা, এন দিয়ে বোঝায় নাম্বার অফ ইয়ার্স, কত বছর ধরে আপনি টাকাটা রাখছেন। একটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন, আমি কিন্তু এখানে নাম্বার অফ ইয়ার্স বলেছি, নাম্বার অফ মান্থ বলি নাই, ইউনিট অফ টাইমও বলি নাই। সো নাম্বার অফ ইয়ার্স, এটা যাতে একটু মাথায় থাকে। আর বলতে বোঝায় হচ্ছে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, বাৎসরিক সুদের পরিমাণ। ওকে, সো এই টোটাল হচ্ছে 4টা ভেরিয়েবল IPNR। এই 4টা ভেরিয়েবলের মধ্যে যে কোনো 3টা ভেরিয়েবল হচ্ছে আপনাকে বলে দেওয়া থাকবে প্রশ্নে, ফোর্থ যে ভেরিয়েবলটা থাকবে সেটার হচ্ছে আপনার অ্যান্সারটা বের করতে হবে। ওকে, একটা জিনিস হচ্ছে আমি আবার হচ্ছে আপনাদের বলছি, সেটা হচ্ছে এন দিয়ে বোঝায় হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, আর দিয়ে বোঝায় অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। দেখেন অ্যানুয়াল বাৎসরিক, নাম্বার অফ ইয়ার্স বছর। ওকে, সো এরকম যদি হয় প্রশ্নে হচ্ছে আপনাকে টাইমটা ডেইজে দেওয়া আছে বা মান্থে দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে কিসে নেব? ইয়ার্সে নেব। সো আমরা আসি একটা এক্সাম্পলে আসি। প্রশ্নে বলছে হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট, সো আমরা আগে থেকেই জানি সিম্পল ইন্টারেস্ট জানতে চাইছে, উইল BDT 2000 earn in 18 months at an annual rate of 6%, 6% করে সুদ দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু গুছিয়ে ফেলি জিনিসটা কি। সেটা হচ্ছে আপনি টাকা কত জমা রাখছিলেন? 2000 টাকা। তাহলে যে টাকা যেটা জমা রাখছিলেন সেটা আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট 2000। ওকে,
কত সময়ের জন্য রাখছিলেন সেটা দেখেন 18 মাস, বাট এন দিয়ে কি বোঝাতো, এন দিয়ে বোঝাতো হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো যেহেতু এটা মাসে আছে সেটা আমরা একটু বছরে কনভার্ট করে নেব। বছরে যদি কনভার্ট করে নিই তাহলে জাস্ট 12 দিয়ে ভাগ করলেই হয়। আচ্ছা, এবার অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট কত দেখেন 6%, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 6%। 6% মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 100। এবার জাস্ট হচ্ছে আপনি জাস্ট এখানে বসায় দেবেন, অ্যান্সারটা হচ্ছে আপনার বের হয়ে যাবে। সো প্রিন্সিপাল অ্যামাউন্ট কত 2000 টাকা, নাম্বার অফ ইয়ার্স কত 18 ডিভাইডেড বাই 12, আর রেট অফ ইন্টারেস্ট 6% ছিল, 6 ডিভাইডেড বাই 100। ওকে, সো 6 দুগুণে 12, 9 দুগুণে 18। আচ্ছা, এটা কাছাকাছি গেল। সো 9 দুগুণে 18, 180। সো আপনি যদি ব্যাংকে 2000 টাকা 18 মাসের জন্য রাখেন এবং ব্যাংকার যদি আপনাকে বলে আপনাকে 6% সরল সুদ দেবে, তাহলে আপনি এই 18 মাসে 180 টাকা ইনকাম করে ফেলবেন। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্ট একটা ম্যাথে যাই। ডিফারেন্ট ম্যাথটা হচ্ছে আপনাকে প্রশ্নে বলা আছে ইন হাউ মেনি ইয়ার্স, তার মানে আমাকে এখানে বছরের পরিমাণ জানতে চাইছে, কত বছর লাগবে। কত বছর কিসের জন্য লাগবে সেটা হচ্ছে বিডিটি 1800 মানে 1800 টাকা উইল বিকাম বিডিটি 2250, 2250 টাকা হয়ে যাবে। মানে 1800 টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন, সেই টাকাটা হয়ে যাবে 2250 ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট রেট ইজ 5% পিএ। পিএ দিয়ে বোঝায় হচ্ছে পার অ্যানামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিএ, মানে হচ্ছে প্রত্যেক বছরে আপনাকে সিম্পল ইন্টারেস্ট 5% করে দেয়। ওকে, সো এই জিনিসটাতে আমরা আসি, সেটা হচ্ছে আপনি টাকা কত জমা রেখেছেন। খেয়াল করে দেখেন, আপনি টাকা জমা রেখেছেন 1800 টাকা। ওকে, এবার প্রশ্ন বলছে আপনার টাকাটা হয়ে যাবে 2200 টাকা, 2250 টাকা। ওকে, এখন আমাকে বলেন আপনি হচ্ছে ব্যাংকে জমা রাখছিলেন 1800 টাকা, ব্যাংক থেকে ফেরত পাইছেন 2250 টাকা, তাহলে আপনার কমন সেন্স কি বলে আপনাকে ব্যাংক সুদ হিসেবে কত টাকা দিছে? সেটা হচ্ছে এই যে গ্যাপটা 1800 আর 2250 এর মধ্যে যে গ্যাপটা, সেটাই হচ্ছে আপনাকে ব্যাংক সুদ হিসেবে ফেরত দিছে। সো 1800 থেকে 2250 বাদ দিলে কত হবে? সেটা হচ্ছে ইন্টারেস্টের অ্যামাউন্ট হবে 450, 450। ওকে, আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট, তার মানে পি এর ভ্যালু হচ্ছে 1800 টাকা জমা রাখছিলেন এবং আপনাকে বছরে সুদ দিচ্ছে কত 5%। সো রেট অফ ইন্টারেস্ট ইজ 5%, তার মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। ওকে, এবার আমাকে কি জানতে চেয়েছে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স কত। আচ্ছা, আমরা জানি কি, আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের জন্য একটাই ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে I = PNR। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে ইন্টারেস্ট আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে 450 টাকা। ওকে, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত সেটা হচ্ছে 1800 টাকা। নাম্বার অফ ইয়ার্স কত সেটা আমরা জানি না, ধরে নিই n। আর দিয়ে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার রেট অফ ইন্টারেস্ট হুইচ ইজ 5 ডিভাইডেড বাই 100। এইবার এনকে আমরা এক পাশে রাখবো, বাকিগুলো হচ্ছে আমরা অন্য পাশে নিয়ে যাব। দেখেন এইখানে 18 আর 5 দুইটাই হচ্ছে গুণ আকারে আছে, সো এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। সো n = 450 ডিভাইডেড বাই 5 মাল্টিপ্লাইড বাই 18। খেয়াল করে দেখেন 5 নং 45। ওকে, সো 9 দিয়ে কাটলে হয় 10, 9 দুগুণে 18, 5। সো নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5। সো আপনি টাকাটা যদি 5 বছর রাখেন, আপনাকে প্রত্যেক বছর যদি 5% করে সরল সুদ দেওয়া হয়, তাহলে 1800 টাকা একটা ব্যাংকে জমা রাখলে 5 বছর পরে গিয়ে ওই টাকাটা 2250 টাকা হয়ে যাবে। সো খেয়াল করে দেখেন সব ক্ষেত্রেই আমার টোটাল এই 4টা ভেরিয়েবলের মধ্যে যে কোনো 3টা ভেরিয়েবল আমার দেয়া থাকে, বাকি যে 4th ভেরিয়েবলটা আছে সেটার অ্যান্সারটা আমার বের করতে হয়। ওকে, সো আনসার হচ্ছে 5। ওকে, এইবার আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ করব, সেটা হচ্ছে প্রশ্নে বলা আছে ইন হাউ মেনি ইয়ার্স আ সার্টেন সাম অফ মানি উইল গেট ডাবলড ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 20% পার অ্যানাম। ওকে,
এইখানে আমরা একটু আগে বলছিলাম কি আমাদের টোটাল 4টা ভেরিয়েবলের মধ্যে যে কোনো 3টা ভেরিয়েবল দেওয়া থাকে, ফোর্থ যে ভেরিয়েবলটা থাকে সেটার হচ্ছে আনসার আমাকে বের করতে হয়। আচ্ছা, খেয়াল করে দেখেন এইখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত সেটা কি বলা আছে? না। আপনি ইন্টারেস্ট হিসেবে কত পাচ্ছেন সেটা বলা আছে? না। আচ্ছা, আপনি রেট অফ ইন্টারেস্ট কত সেটা বলে দেওয়া আছে, বাট নাম্বার অফ ইয়ার্স সেটা কি বলে দেওয়া আছে? না। সো খেয়াল করে দেখেন আপনার কিন্তু 4টা ভেরিয়েবলের মধ্যে কিন্তু 3টা ভেরিয়েবল দেওয়া নাই। তাহলে এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে হচ্ছে আমি কিভাবে সলভ করব? খেয়াল করে দেখেন এইটা হচ্ছে একটু কমন সেন্স খাটাই কিন্তু সলভ করে ফেলা যায়। সেটা হচ্ছে আপনি একটা আরবিট্রারি ভ্যালু মনে মনে যে কোনো একটা ভেরিয়েবল, এখানে বলছে কি ইন হাউ মেনি ইয়ার্স আ সার্টেন সাম অফ মানি, যে কোনো টাকা জমা রাখলে সেটা ডাবল হয়ে যাবে যদি আপনাকে 20% প্রত্যেক বছরে সুদ দেয়। তো আপনি মনে মনে একটা ইজি নাম্বার ধরে নেবেন। হ্যাঁ, তো ধরেন আমি প্রত্যেক বছর আমি শুরুতে টাকা জমা রেখেছিলাম 100 টাকা। ওকে, এখন এই টাকাটা হচ্ছে ডাবল হয়ে যাবে, তার মানে 200 টাকা হয়ে যাবে। প্রশ্নে জানতে চেয়েছে কত বছরে। এখন খেয়াল করে দেখেন আপনাকে প্রশ্নে বলে দেওয়া আছে আপনাকে কত করে সুদ দিচ্ছে, 20% করে সুদ দিচ্ছে। তার মানে আমি যদি 100 টাকা জমা রাখি, 20% যদি প্রত্যেক বছরে সুদ দেয়, তাহলে কত টাকা সুদ দিচ্ছে আমাকে প্রত্যেক বছরে? তাহলে প্রত্যেক বছরে ইচ ইয়ারে প্রত্যেক বছরে আমি সুদ পাচ্ছি 100 টাকা জমা রাখছিলাম, যেটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। 100 টাকা জমা রাখছি, প্রত্যেক বছর আমাকে সুদ দিচ্ছে 100 টাকার উপর 20%, তার মানে হচ্ছে 20 টাকা করে সুদ দিচ্ছে। প্রশ্নে বলছে যদি সিচুয়েশনটা এরকম দাঁড়ায় সেক্ষেত্রে কত বছরের মধ্যে এই টাকাটা ডাবল হয়ে যাবে, তার মানে 100 টাকা আর 100 টাকা থাকবে না, 200 টাকা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনার কমন সেন্স কি বলতেছে? কমন সেন্স বলতেছে যে সেক্ষেত্রে আমার টোটাল 5 বছর লাগবে। কেন 5 বছর লাগবে? দেখেন প্রত্যেক বছরে হচ্ছে আমি 20 টাকা পাচ্ছি না, 20 টাকা পাচ্ছি, তাহলে 5 বছরে আমি কত পাবো? 100 টাকা। আচ্ছা, শুরুতে জমা রেখেছিলাম কত? 100 টাকা। সুদ হিসেবে 5 বছরে কত পাচ্ছি? 100 টাকা। টাকাটা হয়ে গেছে কত? 200 টাকা, তার মানে ডাবল হয়ে গেছে। সো একটা টাকা সার্টেন সাম অফ মানি, এটা 100 হতে পারে, 1000 হতে পারে, 1 কোটি হতে পারে, সেটা যদি আমার প্রত্যেক বছরে 20% করে সুদ দেয় তাহলে ওই টাকাটা 5 বছর পরে গিয়ে ডাবল হয়ে যাবে। ওকে, এই জিনিসটা আরেকভাবে সলভ করা যায়। ওকে, সো আরেকভাবে কিভাবে সলভ করা যায় খেয়াল করে দেখেন, আমি ব্যাংকে জমা রেখেছিলাম হচ্ছে পি টাকা। ওয়েল, আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন এইবার টাকাটা ডাবল হয়ে যাচ্ছে। সো টোটাল অ্যামাউন্ট ডাবল হয়ে যাওয়া মানে হচ্ছে টাকাটার পি টাকা থাকবে না, সেটা হবে টোয়াইস পি। তার মানে মাঝখানে যে গ্যাপটা, পি এর সাথে টোয়াইস পি এর যে গ্যাপ, মাঝখানে যে গ্যাপটা আছে সেই টাকাটা আপনি ইন্টারেস্ট হিসেবে পাচ্ছেন না, সেই টাকাটা আপনি সুদ হিসেবে পাচ্ছেন। সো পি থেকে টোয়াইস পি এর গ্যাপ কত? সেটা হচ্ছে পি। আচ্ছা, তার মানে পি টাকাই আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট, পি টাকাও আবার হচ্ছে আপনার ইন্টারেস্টের অ্যামাউন্ট। সো আমি যখন বলবো আই ইজ ইকাল টু পি এন আর, তার মানে আমি বলতে পারি এই ইন্টারেস্টকে আমি পি লিখতে পারি, কারণ প্রিন্সিপালের সমান হচ্ছে আমি সুদ পাবো ডাবল হয়ে গেলে, পি পি রইল। আচ্ছা, নাম্বার অফ ইয়ার্স কত আমি জানি না, এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%, তার মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100 উইচ মিনস 1 ডিভাইডেড বাই 5। খেয়াল করেন এই পি আর এই পি কিন্তু কাটাকাটি করে চলে যাবে, সো নাম্বার অফ ইয়ার্স হবে 5। সো এই জিনিসটা এইভাবেও সলভ করে ফেলা যায়। এবার আসি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, তাহলে আমাদের ফর্মুলা কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে সরল সুদের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা নতুন ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স ইজ ইকাল টু পি মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, সেক্ষেত্রে আমি যারা হচ্ছে একটু ফাইন্যান্স পড়েছেন তাদেরকে হচ্ছে জানিয়ে রাখছি যে এই ফর্মুলাটা আসলে বেসিক্যালি আমরা যখন প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর ফর্মুলা সলভ করতাম সেইটার হচ্ছে সেইখান থেকেই নেওয়া আছে। আমি একটু আপনাদের সুবিধার জন্য জানাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর ফর্মুলাটা কি ছিল যেন? ফিউচার ভ্যালু ইজ ইকাল টু প্রেজেন্ট ভ্যালু মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই এন, এম টু দি পাওয়ার এন ইন্টু এম। ওকে, এটা যেহেতু একটু কমপ্লিকেটেড ম্যাথ এবং এই ম্যাথগুলো হচ্ছে নর্মালি হচ্ছে আপনি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবেন না,
তো নর্মালি হচ্ছে আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করি তাহলে দেখা যায় যে এই ফর্মুলাটা দিয়েই হচ্ছে আমার অ্যান্সারটা বের করে ফেলা সম্ভব। আমাদের এত কমপ্লিকেটেড ফ্রিকোয়েন্সি টিকোয়েন্সি এগুলো কিছু দরকার নাই। ওকে, সো পি হচ্ছে সেম জিনিসটাই, প্রিন্সিপাল অ্যামাউন্ট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বছর, আর আর হচ্ছে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। ওকে, সো আমরা হচ্ছে একটা ম্যাথ সলভ করি। ম্যাথে বলা আছে যে রড্রিগো নামে হচ্ছে একজন লোক আছে, সে ডিপোজিট করেছে। কত টাকা ডিপোজিট করেছে? সেটা হচ্ছে 1000 টাকা সে ডিপোজিট করেছে, 100 টাকা ডিপোজিট করেছে। আচ্ছা, সে ব্যাংকের টাকাটা কত বছরের জন্য রেখেছে? সো পি আমরা ধরে নেই সেটা হচ্ছে 100। কত বছরের জন্য? 2 বছরের জন্য। সো এন হচ্ছে 2, এবং তাকে প্রত্যেক বছর কম্পাউন্ডেড করছে, কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে। তার মানে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো, এন্ডিং ব্যালেন্স ইজ ইকুয়াল টু পি মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, সো রেট অফ ইন্টারেস্ট কত খেয়াল করে দেখেন, 5%। সো রেট অফ ইন্টারেস্ট ইজ 5 ডিভাইডেড বাই 100। এবার প্রশ্ন বলছে অ্যাট দি এন্ড অফ 2 ইয়ার্স, এই 2 বছর পরে গিয়ে তার ব্যালেন্সটা, ব্যাংকে ব্যালেন্স কত থাকবে, তার মানে এন্ডিং ব্যালেন্স কত সেটাই জানতে চেয়েছে। সো আমরা এন্ডিং ব্যালেন্সের ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে পি, পি এর ভ্যালু কত? এই যে 100। ওকে, 1 প্লাস, আচ্ছা ওকে, খেয়াল করে দেখেন আর এর ভ্যালু কত? 5 ডিভাইডেড বাই 100, 5 ডিভাইডেড বাই 100, আর এন এর ভ্যালু হচ্ছে 2। স্কোয়ার মানে হচ্ছে কোনো জিনিসকে যদি আমি 2 বার গুণ করি তাহলে স্কোয়ার হয়ে যায়। তার মানে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি 105 ডিভাইডেড বাই 100 স্কোয়ার। সো এইটা নিয়মটা হচ্ছে, সেটা হচ্ছে 100 ইন্টু, যেহেতু স্কোয়ার এটাকে 2 বার গুণ করলেই জিনিসটা হয়ে যাবে। সো 105 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাইড বাই 105 ডিভাইডেড বাই 100। সো 100 কাটাকাটি করলাম। এইবার 105-এর সাথে 105 গুণ করে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে 110.25। সো সেটাই হচ্ছে আমার আনসার। সো খেয়াল করে দেখেন, এক্ষেত্রেও আমার হচ্ছে যে ভেরিয়েবল, 4টা ভেরিয়েবল আছে, 4টা ভেরিয়েবলের মধ্যে যে কোনো হচ্ছে 3টা ভেরিয়েবল দেওয়া থাকবে, বাকি যে ভেরিয়েবলটা আছে সেটার অ্যান্সারটা আমার বের করে ফেলতে হবে। সো ইন্টারেস্টে আই গেস এইখান থেকেই হচ্ছে আপনার এরকম ঘুরে ফিরে এই কয়েকটা টপিক থেকে হচ্ছে আপনার ম্যাথগুলা আসে। সো এইবার হচ্ছে যে টপিকটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ক ডান অ্যান্ড পাইপ সিস্টেম রিলেটেড প্রবলেম। সো এই ম্যাথগুলো হচ্ছে আমি প্রথমে হচ্ছে আপনাদের দেখাবো আসলে প্রশ্নের প্যাটার্নগুলো কী কী, এবং ম্যাথগুলো হচ্ছে নর্মালি হচ্ছে যে প্রশ্নগুলো আসে সেগুলো 4টা স্টেপে আমরা সলভ করি। প্রথম স্টেপটা হচ্ছে আইডেন্টিফাই দ্য নাম্বার অফ অবজেক্টস অ্যান্ড পার্সন ইনভলভ। আসলে হচ্ছে ওইখানে মানুষ বা কতগুলো অবজেক্ট আছে সেগুলো প্রথমে আমরা আইডেন্টিফাই করি, এবং ওইখানে প্রত্যেক মানুষ বা প্রত্যেক অবজেক্ট আলাদা আলাদা করে পার ইউনিট অফ টাইমে কি পরিমাণ কাজ করতে পারে সেটা আমরা বের করি। পার ইউনিট অফ টাইম, এখন এটা হচ্ছে দিন হতে পারে, এটা আওয়ার্স হতে পারে, এটা ইভেন হচ্ছে আপনার সেকেন্ডও হতে পারে, মিনিটও হতে পারে। এখন আমরা যেটা হচ্ছে খেয়াল করি যে হচ্ছে পার ইউনিট অফ টাইমে প্রত্যেক ইন্ডিভিজুয়াল বা প্রত্যেক অবজেক্ট কত অ্যামাউন্ট করে কাজ করতেছে। তারপর হচ্ছে আমরা টিম হিসেবে হিসাব করি যে হচ্ছে পার ইউনিট অফ টাইমে ওই টিমটা মিলে টোটাল কত পরিমাণ কাজ করতেছে। এরপর আমরা যেটা করি ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে প্রবলেমটা সলভ করার ট্রাই করি। আচ্ছা, খেয়াল করে দেখেন স্টেপগুলো হচ্ছে আপনার কাছে কমপ্লিকেটেড মনে হলেও আমরা যেটা করবো যে হচ্ছে কয়েকটা এক্সাম্পল দিয়ে হচ্ছে সলভ করার ট্রাই করব। আচ্ছা, একটা ক্লাসিক্যাল এক্সাম্পল নিয়ে আসি যে কি টাইপের ম্যাথ আসতে পারে। সেটা হচ্ছে আ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই 2 ইনলেট। ইনলেট হচ্ছে আপনার যেখান দিয়ে হচ্ছে পানি ইনফ্লো হয়। ওকে, আচ্ছা, সো দুইটা ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কে দুইটা হচ্ছে এরকম ইনলেট আছে। প্রথম ইনলেট দিয়ে 20 মিনিটে হচ্ছে ওই ট্যাঙ্কটা খালি ট্যাঙ্ক পুরো ফিল আপ হয়ে যায়, এবং সেকেন্ড যে ইনলেটটা আছে সেটা দিয়ে হচ্ছে 30 মিনিটে আপনি পুরোটা ভরে ফেলতে পারবেন। ওকে, এইবার বলা আছে ইফ বোথ ইনলেটস আর ওপেনড অ্যাট দি সেম টাইম, একদম সেম সময়ে দুইটা ইনলেটই হচ্ছে খুলে দেওয়া হয়েছে। এবার বলছে যে হোয়াট উইল বি দ্য টাইম টু ফিল দ্য এমটি ট্যাঙ্ক কমপ্লিটলি। এবার খালি ট্যাঙ্কটা যদি দুইটা ইনলেটই ওপেন করে দেওয়া থাকে তাহলে টোটাল কত সময় লাগবে। আচ্ছা, এই ম্যাথটা আমরা হচ্ছে কিভাবে সলভ করবো আমরা একটু স্কেচ করি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল ধরেন এটা একটা ট্যাঙ্ক। ওকে, সো এটা একটা ট্যাঙ্ক, এখানে হচ্ছে টোটাল দুইটা ইনলেট আছে। সো দুইটা ইনলেট আছে,
ইনলেট এ, ইনলেট বি, ইনলেট এ, ইনলেট বি। সো খেয়াল করেন যে এইটা দিয়েও হচ্ছে আপনার ফিল আপ হচ্ছে, এইটা দিয়েও হচ্ছে ফিল আপ হচ্ছে। ওকে, এবার প্রশ্নে বলা আছে যে প্রথম যে ইনলেটটা সেটা হচ্ছে টোটাল 20 মিনিটে এই খালি ট্যাঙ্কটা পুরো ফিল আপ করে দিতে পারবে। তার মানে হচ্ছে বি যদি বন্ধ থাকে এ একাই 20 মিনিটে পুরোটা ফিল আপ করে ফেলতে পারবে, এবং বি সেম কাজটাই করতে পারবে 30 মিনিটে। তার মানে হচ্ছে আমি যদি এ কে বন্ধ করে দিই, এর গেটটা বন্ধ করে দিই, তাহলে বি খালি ট্যাঙ্কটা 30 মিনিটে ফিল আপ করে ফেলতে পারবে। এবার প্রশ্ন বলছে যদি দুইটা ইনলেটই একসাথে সেম টাইমে খুলে ফেলা হয় তাহলে এই যে এমটি ট্যাঙ্কটা বা খালি ট্যাঙ্কটা কত সময়ের মধ্যে ফিল আপ করা যাবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলছিলাম কি প্রথমে স্টেপ নাম্বার 1 যে এইখানে অবজেক্ট বা হচ্ছে মানুষের পরিমাণ আমরা বের করব। দেখেন খেয়াল করেন এখানে দুইটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে ইনলেট এ, ইনলেট বি। সো প্রথম স্টেপ আমাদের ডান। সেকেন্ড স্টেপে যেটা করি আমরা হচ্ছে পার ইউনিট অফ টাইমে ইন্ডিভিজুয়াল অবজেক্ট বা পার্সনের কাজের পরিমাণ বের করি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মিনিট দেওয়া আছে। তার মানে আমার এখানে ইউনিট অফ টাইম কি? ইউনিট অফ টাইম হচ্ছে মিনিট। এখানে ইউনিট অফ টাইম হচ্ছে মিনিট। আমরা যেটা করব সেটা হচ্ছে পার মিনিট বা এক মিনিটে এ কতখানি কাজ করতেছে, বি কতখানি কাজ করতেছে সেটা বের করব। খেয়াল করে দেখেন যদি এরকম হয় 20 মিনিটে, প্রশ্নে বলে দেওয়া ছিল 20 মিনিটে এর ক্ষেত্রে সে এক বা সম্পূর্ণ অংশ ট্যাঙ্কটা ফিল আপ করতে পারে। এখন তাকে যদি মাত্র আমি 1 মিনিট সময় দেই তাহলে সে ট্যাঙ্কটা কত অংশ ফিল আপ করে ফেলতে পারবে? সেটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ, 1/20। তার মানে পার ইউনিট অফ টাইমে এ কতখানি সময় কাজ করতেছে, কত অংশ কাজ করতেছে সেটা হচ্ছে 1/20। ওকে, একইভাবে আমি যদি বি এর কথা চিন্তা করি, বি হচ্ছে 30 মিনিটে কাজটা কমপ্লিট করে ফেলতে পারতেছে। কত অংশ? এক বা সম্পূর্ণ অংশ। একইভাবে 1 মিনিটে সে কাজটা কতখানি কমপ্লিট করবে সেটা হচ্ছে 1/30। তার মানে হচ্ছে 30 ভাগের 1 ভাগ। সো বি কে যদি আমি একা একা ছেড়ে দেই তাহলে সে পার ইউনিট অফ টাইম, তার মানে হচ্ছে 1 মিনিটে কত অংশ কাজ করতে পারবে? 1/30। তার মানে আমাদের সেকেন্ড স্টেপ ডান। সেটা হচ্ছে পার ইউনিট অফ টাইমে ইন্ডিভিজুয়াল অবজেক্ট বা পার্সনের কাজের পরিমাণ আমি বের করে ফেলতে পারছি। এইবার থার্ড যেটা হচ্ছে কি, থার্ড স্টেপটা ছিল সেটা হচ্ছে আমি যদি একটা টিম করে দিই, টিমের টোটাল কাজের পরিমাণ আমরা বের করব পার ইউনিট অফ টাইমে। এবার প্রশ্নে যেহেতু বলা ছিল এ আর বি দুইটাই হচ্ছে একসাথে ছেড়ে দেওয়া হয়েছে, এবার তারা যদি একসাথে কাজ করে তাহলে 1 মিনিটে আমরা কাজের পরিমাণ যোগ করব না বিয়োগ করব? কাজের পরিমাণ যোগ করব, কারণ হচ্ছে দুইজন মিলেই হচ্ছে কাজে কন্ট্রিবিউট করতেছে। সো যোগ করলে খেয়াল করে দেখেন তারা দুইজন যদি একসাথে কাজ করে তাহলে কত হবে? সেটা হচ্ছে 3 + 2। তার মানে হচ্ছে 5/60, 5×12 60। তার মানে হচ্ছে 1/12। তার মানে আমি যদি একটা টিম করে দেই, দুইজনে মিলে একটা টিমে পার ইউনিট অফ টাইম, তার মানে 1 মিনিটে 12 ভাগের 1 ভাগ কাজ কমপ্লিট করে ফেলতে পারতেছে। এবার কমন সেন্স কি বলে? তারা যদি দুইজন মিলে এক মিনিটে 12 ভাগের 1 ভাগ কাজ কমপ্লিট করে তাহলে পুরো কাজটা করতে তাদের কত মিনিট সময় লাগবে? তাদের সময় লাগবে টোটাল 12 মিনিট। টোটাল সময় লাগবে 12 মিনিট। ওকে, যাদের মনে হচ্ছে যে হচ্ছে কেন 12 মিনিট হলো, খেয়াল করে দেখেন আমি এটাও হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে এক্সপ্লেইন করে দিচ্ছি। সেটা হচ্ছে 12 ভাগের 1 ভাগ কাজ কমপ্লিট করে ফেলতে পারে কত মিনিটে? 1 মিনিটে। একইভাবে 1 বা সম্পূর্ণ অংশ কাজ করে ফেলতে পারে কত মিনিটে? এটা হবে 12 মিনিট। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এরকম বিশাল বড় তো আমার স্লাইড দেবে না পরীক্ষার ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমি কিভাবে সলভ করব? খেয়াল করে দেখেন এক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের এত কিছু লেখার কোনো দরকার নেই। আমরা যখন পরের স্টেপগুলোতে যাবো যে আমরা এত কিছু লিখবো না, আমাদের জাস্ট হচ্ছে এই 3টা লাইন লিখলেই হবে। তো নেক্সটে হচ্ছে আমরা নেক্সট প্রবলেমটাতে আসি। সেখানে বলছে সিস্টার মানে হচ্ছে চৌবাচ্চা। ওকে, এখানে 2টা ফসিট আছে। ফসিট মানে হচ্ছে আপনার পাইপ বা নল। ওকে, এখন তাদের কাজ হচ্ছে কি
one of them takes 40 seconds to fill the cistern. তার মানে তাকে যদি একা একা ছেড়ে দেওয়া হয় তাহলে সে 40 সেকেন্ডে পুরো ট্যাঙ্কটা চৌবাচ্চাটা ফিল আপ করে ফেলতে পারবে। whereas the other takes 60 seconds to make the cistern empty. এখন খেয়াল করে দেখেন আগে যে হচ্ছে দুইটা পাইপ ছিল, দুইটা পাইপে কিন্তু ইনফ্লো হতো, এবার কিন্তু ইনফ্লো হচ্ছে না দুইটা দিয়ে, একটা দিয়ে ইনফ্লো হচ্ছে আর একটা দিয়ে আউটফ্লো হচ্ছে। দেখেন একটা কিন্তু 60 সেকেন্ডে পুরো ট্যাঙ্কটা খালি করে দিতে পারে। এবার প্রশ্ন বলছে ইফ বোথ ফসিটস আর ইউজড সাইমালটেনিয়াসলি, যদি হচ্ছে দুইটা নলি একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে বলা আছে দেন হাউ মাচ টাইম ইজ নিডেড টু ফিল দ্য সিস্টার্ন। সো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা মনে মনে হচ্ছে জিনিসটাকে আঁকি। প্রথম সিস্টার্ন, সেকেন্ড সিস্টার্ন। ওকে, খেয়াল করে দেখেন এইবার ফসিট এ, ফসিট বি, প্রথমটা দিয়ে ইনফ্লো হচ্ছে, সেকেন্ডটা দিয়ে কিন্তু হচ্ছে পানি বের হয়ে যাচ্ছে, আউটফ্লো হচ্ছে। এবার প্রশ্নে বলাই ছিল যখন এ দিয়ে হচ্ছে ইনফ্লো হয় সে 40 সেকেন্ডে পুরো ট্যাঙ্কটা ফিল আপ করে ফেলতে পারে, আর বি দিয়ে যখন বের হয় সে 60 সেকেন্ডে একটা ভরা ট্যাঙ্ক খালি করে দিতে পারে। ওকে, এবার দুইটাই একসাথে ছেড়ে দেওয়া হয়েছে। সো খেয়াল করে দেখেন আমরা কি করব, সেটা হচ্ছে এ হচ্ছে 40 সেকেন্ডে, ইউনিট অফ টাইম এখানে কি সেকেন্ড, 40 সেকেন্ডে হচ্ছে পুরো কাজটা মানে পুরোটা ফিল আপ করে ফেলতে পারে, তাহলে 1 সেকেন্ডে কত অংশ ফিল করতে পারবে, সেটা হচ্ছে 1/40। বি এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে হবে বি 60 সেকেন্ডে একটা ভরা ট্যাঙ্ক হচ্ছে খালি করে দিতে পারে, 1 সেকেন্ডে তাহলে কত অংশ খালি করে দিতে পারবে, খালি করে দিতে পারবে 1/60। এইবার দুইটাকে যদি আমি একসাথে ওপেন করে দিই তাহলে তাদের কাজের পরিমাণ, টিমের কাজের পরিমাণ আমরা কি যোগ করব না বিয়োগ করব, বিয়োগ করব। বিয়োগ করব কেন, কারণ এখানে কিন্তু দুইটা দিয়ে হচ্ছে আর ইনফ্লো হচ্ছে না, একটা দিয়ে ইনফ্লো হচ্ছে আর একটা হচ্ছে সেটাকে বের করে দিচ্ছে, সো সেটা হয়ে যাবে মাইনাস। সো আমরা হচ্ছে টিমের 1 মিনিটে কাজের পরিমাণ বের করি একটু, কাজের পরিমাণ হবে 60, 120, 3 4 12, 6 2 12। সো 1/, সরি এখানে মিনিট হবে না, এখানে হবে সেকেন্ড। সো 120। আচ্ছা, সো খেয়াল করে দেখেন 1 সেকেন্ডে তারা দুইজন মিলে 120 ভাগের 1 ভাগ কাজ কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, 1 সেকেন্ডে যদি 120 ভাগের 1 ভাগ কাজ কমপ্লিট করে ফেলতে পারে তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে তাদের সময় লাগবে 120 সেকেন্ড। সো আপনি এটা সেকেন্ডে রাখতে পারেন অথবা মিনিটে বললে হচ্ছে 2 মিনিট সময় লাগবে। ওকে, সো আমরা হচ্ছে বিগত বছরের একটা প্রশ্নে আসি। প্রশ্নটা হচ্ছে, প্রশ্নে বলা আছে 12 গ্যালনের একটা টাব, ওকে ফাইন, হ্যাজ আ ফসিট দ্যাট লেটস ওয়াটার ইন, ইন মানে হচ্ছে ভেতরে ঢুকতে দিচ্ছে, কি রেটে ঢুকতে দিচ্ছে 3 গ্যালন পার মিনিট। ওকে, সো একটা টাব আছে, সেটাতে হচ্ছে একটা নল আছে, সেটা দিয়ে হচ্ছে আপনি প্রত্যেক মিনিটে 3 গ্যালন ফিল আপ করে ফেলতে পারবেন, এবং টাবটার সাইজ হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 12 গ্যালন, এবং হ্যাজ আ ড্রেইন দ্যাট লেটস ওয়াটার আউট অ্যাট আ রেট অফ 1.5 গ্যালনস পার মিনিট। এইখানেও হচ্ছে একটা ড্রেইন আছে, সেটাতে হচ্ছে 1.5 গ্যালন প্রত্যেক মিনিটে খালি হয়ে যায়। এবার প্রশ্ন বলছে ইফ ইউ স্টার্ট উইথ 3 গ্যালনস অফ ওয়াটার ইন দ্য টাব, প্রশ্ন বলা আছে টাবটা হচ্ছে খালি না, টাবটা হচ্ছে 3 গ্যালন অলরেডি ভরা আছে, 12 গ্যালনের মধ্যে 3 গ্যালন অলরেডি ভরে দেওয়া আছে। এবার প্রশ্ন বলছে হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য টাব কমপ্লিটলি, এই পুরো টাবটা হচ্ছে যদি কমপ্লিট করতে হয় তাহলে হচ্ছে আমার কতক্ষণ সময় লাগবে। ওকে, আমরা একটু ইনফরমেশনটা সাজাই। প্রথমে টাবটার ক্যাপাসিটি, টাবটার হচ্ছে ক্যাপাসিটিটা দেখি। ক্যাপাসিটি হচ্ছে, খেয়াল করে দেখেন টাবটা হচ্ছে 12 গ্যালনের, 12 গ্যালন। ওকে, এইবার সেইটাতে অলরেডি 3 গ্যালন ফিল আপ করা আছে, সো অলরেডি ফিল্ড 3 গ্যালনস। তার মানে আপনাকে কাজ যেটা করতে হবে টু বি ফিল্ড, যেটা এখনো ভরা হয় নাই, সেটা কত গ্যালন, সেটা হচ্ছে 9 গ্যালন। ওকে ফাইন, এবার যেটা করব সেটা হচ্ছে একটা
টাব আঁকি, ধরেন এরকম একটা টাব, সিম্পলটা ধরে নেন, এটা হচ্ছে একটা দিয়ে হচ্ছে আউট হচ্ছে, আরেকটা দিয়ে হচ্ছে ইনফ্লো হচ্ছে। আচ্ছা, ইনফ্লো হচ্ছে। এবার যেটা দিয়ে ইনফ্লো হচ্ছে সেটা দেখেন তারা পার মিনিটে, এইখানে দেখেন খেয়াল করে দেখেন একক ইউনিট অফ টাইম কি, ইউনিট অফ টাইম হচ্ছে, ইউনিট অফ টাইম হলো এখানে মিনিট, ইউনিট অফ টাইম হচ্ছে মিনিট। তো আমরা যেটা করব যে হচ্ছে পার মিনিটে সে কত পরিমাণ কাজ করে সেটা বের করব। এই প্রশ্নটা হচ্ছে অনেক ইজি, কারণ এখানে পার মিনিটে কত কাজ করে সেটা আমাদের বলেই দেওয়া আছে। যেটা দিয়ে হচ্ছে ইনফ্লো হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক মিনিটে, পার মিনিটে 3 গ্যালন করে হচ্ছে ইনফ্লো করতেছে, আর যেটা হচ্ছে বের করে দিচ্ছে আউটফ্লো, লেটস ওয়াটার আউট, সেটা হচ্ছে 1.5 গ্যালন পার মিনিট। ওকে, সো যেটা দিয়ে ইনফ্লো হচ্ছে সেটা হচ্ছে 3 গ্যালন, এবং যেটা দিয়ে আউটফ্লো হচ্ছে সেটা হচ্ছে 1.5 গ্যালন, এটা হচ্ছে পার মিনিটে। সো স্টেপ 2 আমার ডান। এবার স্টেপ 3 আমরা যেটা করব, স্টেপ 3টা যেন কি ছিল, স্টেপ 3 ছিল টিমের কাজের পরিমাণ বের করব। এখন খেয়াল করে দেখেন 3 গ্যালন হচ্ছে ইনফ্লো হচ্ছে, 1.5 গ্যালন তার মধ্যে বের হয়ে যাচ্ছে। সো টিমটা এখন দুইটা যদি একসাথে ওপেন করে দেওয়া থাকে তাহলে হচ্ছে পার মিনিটে কত গ্যালন করে ভরবে, 1.5 গ্যালন করে ভরবে। ওকে, এবার যেটা করব আমাদের আলটিমেট 4th স্টেপ, যেটা হচ্ছে আমার ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে জিনিসটা সলভ করব। খেয়াল করে দেখেন টাপটার 12 গ্যালনের মধ্যে 3 গ্যালন ভরা, তার মানে হচ্ছে 9 গ্যালন ফিল আপ করতে হবে। আচ্ছা, ওকে, সো 1.5 গ্যালন ভরতে সময় লাগতেছে কত, দেখেন 1 মিনিট সময় লাগতেছে, 1 মিনিট। মাত্র 1 গ্যালন যদি ভরতে হয় তাহলে সময় লাগবে কত মিনিট, 1/1.5। এবার 9 গ্যালন যদি ফিল আপ করতে হয় সেক্ষেত্রে সময় লাগবে 9/1.5 মিনিট, তার মানে হচ্ছে 6 মিনিট। ওকে, সো স্টেপ হচ্ছে টোটাল 4টা। প্রথম স্টেপে আমরা যেটা করব ইন্ডিভিজুয়াল অবজেক্ট বের করব। দেখেন একটা দিয়ে ইনফ্লো হচ্ছে আরেকটা দিয়ে আউটফ্লো হচ্ছে, সেটা আমরা বের করলাম। সেকেন্ড স্টেপটা হচ্ছে পার ইউনিট অফ টাইম, এটা মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, দিন হতে পারে, আওয়ার্স হতে পারে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো পার ইউনিট অফ টাইমে তারা কি পরিমাণ কাজ করতেছে সেটা বের করব। আচ্ছা, ওকে, অনেক সময় হচ্ছে পার ইউনিট অফ টাইমে কি পরিমাণ কাজ করে সেটা হচ্ছে বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের আলাদা করে কষ্ট করার কোনো দরকার হয় না। আচ্ছা, আর থার্ডলি আমরা যেটা করি সেটা হচ্ছে পার ইউনিট অফ টাইমে টিম কি পরিমাণ কাজ করতেছে সেটা বের করি। দুইটা দিয়েই যদি ইনফ্লো হয় প্লাস করি, একটা দিয়ে ইনফ্লো হচ্ছে আরেকটা দিয়ে আউটফ্লো হচ্ছে মাইনাস করি। আর ফোর্থলি যেটা হচ্ছে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করার ট্রাই করি। ওকে, সো আমার অ্যান্সার হচ্ছে 6 মিনিটস। ওকে, এইবার আমরা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ করি, সেটা হচ্ছে বলা আছে facet A lets water flow into a 5 gallon tub at a rate of 1.5 gallons per minute. Okay, facet B lets water flow into the same tub. দেখেন খেয়াল করে দেখেন এইবার কিন্তু হচ্ছে দুইটা দিয়ে ইনফ্লো হচ্ছে, সেম tub at a rate of 1 gallon per minute. এবার বলা আছে facet A runs alone for 100 seconds, মানে প্রথম যে নলটা সেটা হচ্ছে 100 সেকেন্ডের জন্য ছেড়ে রাখা হয়েছিল। দেন বোথ টুগেদার ফিনিশড ফিলিং আপ দ্য টাপ। এরপর যে সময়টা ছিল তারা দুইজনে মিলেই কাজ করেছে। এবার বলেছে হাউ লং ডাজ দ্য হোল অপারেশন টেক। ওয়েল, সো আমরা যেটা করতেছি খেয়াল করে দেখেন, আমরা এই জিনিসটাকে হচ্ছে একটু আলাদা আলাদা করে ভাগ করব। প্রথমে আসি, এইখানে ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি হচ্ছে ট্যাঙ্কটার হচ্ছে আমরা ক্যাপাসিটি ধরে নেব, ক্যাপাসিটি হচ্ছে 5 গ্যালনের একটা টাব। ওকে, আচ্ছা, এরপর এখানে হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট আছে, একটা হচ্ছে facet A আর একটা হচ্ছে facet B। ওকে, দুইটা দিয়ে কি হচ্ছে ইনফ্লো হচ্ছে। প্রথমটাতে পার মিনিট মানে 1 ইউনিট অফ টাইম, সেইটাতে আপনার কত গ্যালন করে ইনফ্লো হচ্ছে সেটা হচ্ছে 1.5 গ্যালন করে পার মিনিটে, 1.5 গ্যালন করে পার মিনিটে। সো 1 মিনিট। আর সেকেন্ড যে গ্যালনটা আছে সেটাতে 1 গ্যালন করে পার মিনিটে হচ্ছে আপনার
ইনফ্লো হয়। এবার প্রশ্নে বলা আছে ফ্যাসিট এ রানস অ্যালোন ফর 100 সেকেন্ডস। প্রথম 100 সেকেন্ড এ একা একা কাজ করছে, তারপরে দুইজন মিলে তারা হচ্ছে পুরো টাপটা ফিল আপ করছে। এবার প্রশ্ন বলছে যে এন্টায়ার অপারেশনটা আছে, এই এন্টায়ার অপারেশনটা হচ্ছে টোটাল কত মিনিট বা কত সেকেন্ড সময় নিল। ওকে, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমরা যদি একটু আলাদা আলাদা করে হচ্ছে চেক করে দেখি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা একটু আলাদা করে হচ্ছে বক্স করে নেই, আমাদের জন্য ট্র্যাক রাখতে সুবিধা হবে। এই টাইপের হচ্ছে প্রশ্নগুলো অনেক ইজি হয়, বাট একটু লেন্দি হয়। ওকে, সো আমরা যেটা করবো একটু আলাদা করে হচ্ছে আমরা একটা ট্র্যাক রেকর্ড রাখবো। আচ্ছা, প্রথম ট্র্যাকে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে সময়কে ট্র্যাক করব, টাইম। সেকেন্ডটাতে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে ওয়ার্ক বা কাজের পরিমাণ হচ্ছে আমরা ট্র্যাক রেকর্ড রাখবো। ওকে, সো এখানে হচ্ছে ধরেন আমরা টোটাল, খেয়াল করে দেখেন যেহেতু আমার ওই টাপটার টোটাল হচ্ছে 5 গ্যালন, 5 গ্যালন হচ্ছে আমার ফিল আপ করা লাগবে, টোটাল ক্যাপাসিটি হচ্ছে 5 গ্যালন। সো আমাদের কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ টোটাল হচ্ছে 5 গ্যালনস। ওকে, এবার প্রথম 100 সেকেন্ড কন্ডিশন কিন্তু বলে দেওয়া আছে, প্রথম 100 সেকেন্ড ফার্স্ট এ কাজ করেছে। সো ফার্স্ট এ কাজ করেছে কত সেকেন্ড? 100 সেকেন্ড। আচ্ছা, এখন আমার যেটা বের করতে হবে এই 100 সেকেন্ডের ইকুইভ্যালেন্ট কাজের পরিমাণ কত। সে আসলে 100 সেকেন্ড তো কাজ করছে বুঝলাম, সে কি পরিমাণ কাজ করল? আচ্ছা, প্রশ্নে বলেই দেওয়া ছিল না যে 1 মিনিটে সে 1.5 গ্যালন ভরতে পারে? ঠিক একই এই স্টেটমেন্ট থেকে আমি 100 সেকেন্ডে কত গ্যালন ভরতে পারে সেটা আমরা বের করে দিতে পারবো। কিভাবে? খেয়াল করে দেখেন, ফার্স্ট এ সে যদি 1 মিনিট বা 60 সেকেন্ড রান করে তাহলে সে কত গ্যালন ভরতে পারে? 1.5 গ্যালন। একইভাবে সে যদি মাত্র 1 সেকেন্ড কাজ করে তাহলে কত গ্যালন ভরতে পারবে? 1.5 ডিভাইডেড বাই 60। আর সে যদি 100 সেকেন্ড রান করে, 100 সেকেন্ডস রান করে, তাহলে কত গ্যালন ভরতে পারবে? 1.5 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 60। ওকে, সো যেটা হবে এটা হচ্ছে 15, আর 15কে হচ্ছে আমি যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হবে 2.5, 2.5 গ্যালন। ওকে, সো ডান। সো একটা জিনিস দেখেন, আমার কিন্তু টোটাল কাজের পরিমাণ হচ্ছে 5 গ্যালন, এর মধ্যে এ যখন 100 সেকেন্ড কাজ করছে 2.5 গ্যালন সে অলরেডি ভরে ফেলছে। তার মানে বাকি যে কাজটা আছে সেটার পরিমাণ কি? সেটার পরিমাণও 2.5 গ্যালন হবে, কারণ 2.5 গ্যালন প্লাস 2.5 গ্যালন ইকুয়াল টু 5 গ্যালন। ওকে, এই যে বাকি কাজটা, এই বাকি কাজটা কি এ একা একা করবে? না, এ কখনোই একা একা কাজটা করবে না, সে বি কে সাথে নিয়ে কাজটা করবে। এখন খেয়াল করে দেখেন, এ আর বি যদি দুইজন একসাথে কাজ করে তাহলে 1 মিনিট বা 60 সেকেন্ডে কত গ্যালন ভরে ফেলতে পারে? এ ভরতে পারবে 1.5 গ্যালন, বি ভরতে পারবে 1 গ্যালন, টোটাল ভরতে পারবে 2.5 গ্যালন। সো আমার আর আলাদা করে বের করে দরকার নেই। সো খেয়াল করে দেখেন, 2.5 গ্যালন ভরতে তাদের দুইজনের একসাথে সময় লাগতেছে কত? 1 মিনিট বা 60 সেকেন্ড। সো আমার টোটাল সময় হচ্ছে 100 সেকেন্ড এ একা একা কাজ করছিল, আর এ আর বি মিলে তাদের 60 সেকেন্ড লাগবে। সো এন্টায়ার অপারেশন, হোল অপারেশনটা রান করতে টোটাল সময় লাগবে 160 সেকেন্ডস। সো আমার আনসার কত আসে একটু চেক করে দেখি, সেটা হচ্ছে 160 সেকেন্ড। ওকে, একইভাবে আসি যে আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে শ্রাবণ আর নাদিম দুইজন লোক আছে, ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 20 days and 30 days রেসপেক্টিভলি। বোথ অফ দেম ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। আচ্ছা, খেয়াল করেন এটা কিন্তু হচ্ছে ওই যে আগের ম্যাথটাই, জাস্ট একটু টুইক করা আছে। সেটা হলো শ্রাবণ আর নাদিম, তো এইখানে ইউনিট অফ টাইম কত? এখানে দেখেন ডেজ। তো আমরা যেটা করব, শ্রাবণ একদিনে কি পরিমাণ কাজ করতে পারে সেটা আমরা বের করব। তো কত? সে যদি 20 দিনে একবার সম্পূর্ণ অংশ কাজ করে তাহলে একদিনে কত করবে? 1/20। নাদিম সে কাজটা করতে পারে কত দিনে? 30 দিনে। সো একদিনে কতখানি করবে? সেটা হচ্ছে 1/30। এবার প্রশ্নে বলছে তারা দুইজন মিলে একসাথে কাজ করতেছে। একসাথে যদি কাজ করে তাহলে টিমের ক্ষেত্রে আমরা যোগ করব না বিয়োগ করব? যোগ করব। সো যোগ করলে হবে 60, 3 + 2 = 5 ডিভাইডেড বাই 60, তাহলে 5 × 12 = 60, 1 ডিভাইডেড বাই 12। তার মানে
শ্রাবণ আর নাদিম দুইজন মিলে একদিনে 1 ইউনিট অফ টাইমে তারা কাজটার 12 ভাগের 1 ভাগ কমপ্লিট করে ফেলতে পারতেছে। তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ কমপ্লিট করতে তাদের কতদিন সময় লাগবে? 12 দিন সময় লাগবে। সো খেয়াল করে দেখি আমাদের আনসার কি আছে। আমাদের আনসার আছে 12 ডেজ। ওকে, যেহেতু আমরা হচ্ছে দুইজন পেলাম, এবার খেয়াল করে দেখেন এই ম্যাথটা অনেকটা কাছাকাছি বাট একটু হচ্ছে ডিফারেন্ট। ওকে, সো এইখানে বলে দেওয়া আছে দুইজন লোক কি পরিমাণ কাজ করতে পারে, বলে দেওয়া আছে একজন লোকের কাজের পরিমাণ বের করতে হবে। সো প্রশ্নে বলা আছে দুইজন লোক, ধরেন আমরা ধরে নিলাম দুইজন লোক কে কে? দুইজন লোক হচ্ছে এ প্লাস বি, এটা ইমাজিনারি ধরে নিলাম। দুইজন লোক একটা কাজ করতে পারে কত দিনে? 16 দিনে। তার মানে একদিনে 1 ইউনিট অফ টাইম তারা কত কাজ করতে পারবে? 1 ডিভাইডেড বাই 60। আচ্ছা, এবার প্রশ্ন বলছে দুইজন না, এবার বলছে তাদের মধ্যে একজন একা একা ওই কাজটা কত দিনে কমপ্লিট করতে পারে? 24 দিনে। আচ্ছা, ধরে নেই এ বা বি এর মধ্যে এ হচ্ছে একা একা ওই কাজটা 24 দিনে করতে পারে, তার মানে একদিনে করতে পারবে 1 ডিভাইডেড বাই 24। এবার প্রশ্ন বলছে অন্য যে লোকটা আছে সেই লোকটা কত দিনে ওই কাজটা একা একা পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবে। এখন কমন সেন্স থেকে বলেন তো, এই দুইজনের থেকে যদি আমি দুইজনের টিম থেকে যদি আমি একজনকে বাদ দিই, তাহলে যে বাকি জন তার কাজটা একদিনে সে কত করতে পারে সেটা বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। সো 24 দুগুণে 48, 3 ষোলং 48, 3 - 2, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 48। ওকে, তার মানে বি যদি একা একা কাজ করত তাহলে একদিনে সে 48 ভাগের 1 ভাগ কাজ কমপ্লিট করে ফেলতে পারত। তার মানে পুরো কাজটা কমপ্লিট করতে তার সময় লাগবে 48 ডেজ। 48 ডেজ। ওকে, একইভাবে আমরা এবার হচ্ছে আগে ছিল দুইজন, এবার হলো তিনজন। খেয়াল করে দেখেন তিনজন হচ্ছে এ বি সি, তিনজন মিলে একটা কাজ করে ফেলতে পারে কত দিনে? 4 দিনে। তার মানে একদিনে করতে পারবে 1/4। এ একা একা কাজ করতে পারে 12 দিনে ওই কাজটা কমপ্লিট করে ফেলতে পারে। এ একা একা হচ্ছে 12 দিনে কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে, এবং বি একা একা কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে কত দিনে? বি করে ফেলতে পারবে 18 দিনে। তার মানে হচ্ছে 1/18, 18 ভাগের 1 ভাগ অংশ কাজ সে একদিনে করতে পারে। এবার প্রশ্ন বলছে তাহলে সি এর ওই কাজটা করতে একা একা কতদিন সময় লাগবে? খেয়াল করে দেখেন এই তিনজনের থেকে যদি আমি এ আর বি বাদ দিই তাহলে সি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। সো এখান থেকে যদি এগুলা বাদ দিই তাহলে সি কে পাওয়া যাবে। তাহলে কত আসে? 18, 18 দুগুণে 36। ওকে, 4 নং 36, 3 12 36, 18 দুগুণে 36। তার মানে 9 থেকে 3 বাদ দিলে হয় 6, 6 থেকে 2 বাদ দিলে হয় 4 ডিভাইডেড বাই 36, 4 9 36। তার মানে সি একা একা কাজটা করতে পারে একদিনে করতে পারে 1 ডিভাইডেড বাই 9, 1 ডিভাইডেড বাই 9, আর পুরো কাজটা কমপ্লিট করতে তার সময় লাগবে কতদিন? 9 দিন। সো আমাদের আনসারটা চেক করে দেখি, আনসার হচ্ছে 9 ডেজ। ওকে, এইবার আমরা হচ্ছে মোটামুটি একটা কঠিন ম্যাথ দেব। এই ম্যাথটা দিয়ে হচ্ছে আজকে আমাদের লেকচারটা শেষ করব। এখানে বলা আছে শাকিব নামে একজন আছে, ক্যান হ্যামার 20 নেইলস ইন 6 মিনিটস। আচ্ছা, তামিম নামে আরেকজন আছে, এই লোকটা সেম কাজটাই করতে পারে কত মিনিটে? 5 মিনিটে। এবার প্রশ্ন বলছে তাদের দুইজনকে যদি হচ্ছে 22টা নেইল গাঁথতে বলা হয়, 22টা পেরেক গাঁথতে বলা হয়, এবং কাজের কন্ডিশনগুলো হচ্ছে সাকিব হচ্ছে প্রথম 5টা নেইল গাঁথবে, তামিম হচ্ছে পরে 3 মিনিট ধরে কাজ করবে, এবং ফাইনালি যদি সাকিব কাজটা কমপ্লিট করে তাহলে ঘটনাটা কি ঘটবে? আচ্ছা, আপনাদের কাছে মনে হতে পারে এটা একটু কমপ্লিকেটেড। সেক্ষেত্রে ওই যে একটু আগে আমরা যেটা করছিলাম, যখনই হচ্ছে একটা কমপ্লিকেটেড সিনারিও আসবে সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা টাইম লাইন রান করি। টাইম লাইন রাখলে হচ্ছে আমাদের কাজ এবং হচ্ছে সময় পরিমাণ ট্র্যাক রাখতে অনেক ইজি হয়। ওকে, সো আমরা যেটা করব, প্রথমে দেখব টোটাল কাজ
সো দুইটা জিনিস আমরা ট্র্যাক করি, সেটা হচ্ছে একটা হলো টাইম আর একটা হলো ওয়ার্ক। ওকে, সো খেয়াল করে দেখেন এখানে প্রশ্নে বলা আছে হাউ লং উইল ইট টেক দেম টু হ্যামার 22 নেলস। তো এখানে টোটাল কাজের পরিমাণ হচ্ছে 22টা। ওকে, কন্ডিশনটা কি হচ্ছে? কন্ডিশনটা হচ্ছে প্রথমে সাকিব কাজ করবে। আচ্ছা, প্রথমে সাকিব কাজ করলো, আমাদের কোনো প্রবলেম নাই। সাকিব কি পরিমাণ কাজ করবে? প্রথম 5টা নেইল সে গাঁথবে। তাহলে আপনাদের মাঝখানে এখন প্রশ্ন আসতেছে না, সে 5টা নেইল গাঁথতে টাইম কতখানি নেবে? ওকে, খেয়াল করে দেখেন প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা থেকেই অ্যান্সারটা বের করে ফেলা সম্ভব। সাকিব 6 মিনিটে 20টা গাঁথতে পারে। ওকে, সো সাকিবের ক্ষেত্রে 20টা গাঁথতে সময় নেয় সে কত মিনিট? 6 মিনিট। ওয়েল ডান। তার মানে মাত্র একটা গাঁথতে সে সময় নেবে কত মিনিট? 6/20। আর 5টা সে যদি গাঁথে সেক্ষেত্রে সময় সে কত নেবে? এটা হচ্ছে 6/20 মাল্টিপ্লাইড বাই 5 মিনিট। 5 6 30, 30কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 1.5 মিনিট। সো সাকিব 5টা নেইল গাঁথতে মাত্র 1.5 মিনিট সময় নেবে। ওকে, এইবার আসি সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এরপরে তামিম 3 ঘন্টা ধরে পেটাপেটি করবে। ওকে, সরি 3 মিনিট ধরে। সো 3 মিনিট ধরে যদি সে পেটাপেটি করে তাহলে আমার বের করতে হবে তাহলে 3 মিনিটে সে কয়টা নেইল গাঁথলো। খেয়াল করে দেখেন তামিমের ক্ষেত্রে প্রশ্নে বলা ছিল তামিম সেম কাজটাই, তার মানে এই 20টা নেইলই গাঁথতে পারবে কত মিনিটে? 20টা নেইল গাঁথতে সে সময় নেবে হচ্ছে 5 মিনিট। তার মানে তামিমের ক্ষেত্রে তামিম 5 মিনিটে কয়টা নেইল গাঁথতে পারে? 20টা। 1 মিনিটে, মাত্র 1 মিনিটে কয়টা পারবে? সেটা হচ্ছে 4টা। 4 5 20। এবং সে 3 মিনিটে কতখানি গাঁথতে পারবে? 3 মিনিটে যদি তাকে সময় দেওয়া হয় সেটা হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই 4, তার মানে হচ্ছে 12টা গাঁথতে পারবে। ওকে, সো টোটাল 12টা। এখন খেয়াল করে দেখেন 22টার মধ্যে 5 আর 12 17টা কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে বাকি কত আছে? 22টার মধ্যে 17টা হয়ে গেলে বাকি আছে মাত্র 5টা। আচ্ছা, তাহলে এই 5টা কে গাঁথবে? প্রশ্নে বলেই দেওয়া আছে সেটা হচ্ছে সাকিব এই কাজটা করবে। খেয়াল করে দেখেন আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি সাকিবের 5টা গাঁথতে কত মিনিট সময় লাগে? 1.5 মিনিট। সো আমাদের আর আলাদা করে বের করার দরকার নেই। সো এইখানে সাকিবের 5টা গাঁথতে সময় লাগবে 1.5 মিনিট। সো 1.5 3 + 3 = 6। সো টোটাল কাজটা কমপ্লিট করতে তাদের 6 মিনিট সময় লাগে। সো আজকে মোটামুটি হচ্ছে এতটুকুই। সো আজকে যে টপিকগুলো আমরা পড়লাম সেটা হচ্ছে ওয়ার্ক ডান পাইপ সিস্টেম রিলেটেড প্রবলেম, ইন্টারেস্ট অ্যান্ড ইউনিটারি মেথড। সো নর্মালি যেটা হয় বিগত বছর প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি এই 3টে টপিক থেকে হচ্ছে আপনার ম্যাথ নর্মালি আসে। সো আশা করি হচ্ছে আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করবেন বেশি বেশি। আই গেস হচ্ছে এক্ষেত্রে যেটা হবে যে আপনাদের প্র্যাকটিস করলে বেশি বেশি প্র্যাকটিস করলে যেটা হবে আপনার টাইমটা হচ্ছে অনেক রিডিউস হয়ে যাবে। আপনি নিজে যখন বাসায় খেয়াল করবেন একটা ম্যাথ হচ্ছে আপনি প্রথমবার করতে হয়তো হচ্ছে 1 বা 2 মিনিট সময় লাগতেছে, বাট সেম ম্যাথটাই হচ্ছে আপনি 30 থেকে 40 সেকেন্ডে সলভ করে ফেলা সম্ভব। সো দ্যাটস অল ফ্রম টুডে। সি ইউ টুমরো ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।